নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবমৌ ব্লগস চ্যানেলে। আজ আমরা রয়েছি নেপালের এক অসাধারণ সুন্দর শহর পোখরাতে। আজকের এই ব্লগে আমরা পোখরার সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখব। আপনারা আমার সঙ্গেই থাকুন, কারণ পোখরার শীতের মনকাড়া দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য আর ভ্রমণের প্রতিটি মুহূর্তের গল্প আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বন্ধুরা, আপনারা যদি এই দেবমৌ ব্লগস চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভ্রমণ অপেক্ষা করছে আপনাদের জন্য। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। সকাল হতে না হতেই আমরা ফেওয়া হোটেল থেকে বেরিয়ে পড়লাম। লক্ষ্য একটাই, পায়ে হেঁটে সামনে থাকা সুন্দর ফেওয়া লেক ঘুরে দেখা। শান্ত দূষণমুক্ত পরিবেশ, চারিদিকে পাহাড়ে ঘেরা শহর আর তার বুকে নীল জলের ফেওয়া লেক। পোখরা মানেই প্রকৃতির এক অপূর্ব উপহার। আমরা সকাল সকাল আজকে পোখরার ফেওয়া লেকে ধারে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। পুরো টিম এসছে আমার সঙ্গে, প্রশান্ত, দিব্যেন্দুদা সব রয়েছে। অসাধারণ ভিউ ফেওয়া লেকে। দূষণহীন বাতাস, পাহাড়ে ঘেরা পথ আর ফেওয়া লেকের জলে পাহাড়ের প্রতিবিম্ব, সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস এই ফেওয়া লেক। বন্ধুরা, ফেওয়া লেকের ধারে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে। চারিদিকে পাহাড়, সামনে শান্ত নীল জল, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, লেকের জলে পাহাড়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, আর দূরে নৌকাগুলোর ধীর গতি। এই মুহূর্তগুলোই পোখরাকে এত বিশেষ করে তোলে। এখানে এসে বুঝলাম, প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটালে মনটা নিজে থেকেই হালকা হয়ে যায়। এবিসি ট্রেক শেষ করার পর আমাদের হাতে একটা বাফার ডে ফাঁকা পেয়ে যাই। তাই এই সুযোগটা কাজে লাগাতে আমরা পুরো দিনের একটা সুন্দর প্ল্যান বানিয়ে ফেলেছিলাম। সকালের শুরুটা করেছিলাম এক কাপ গরম চা নিয়ে। মুখের হাসি আর চায়ের উষ্ণতার দিনটা জমিয়ে দিয়েছিলাম। তারপর সোজা চলে যাই ফেওয়া লেক দর্শনে। এখানে হঠাৎ করেই আদি তার প্রিয় নেশাটার খোঁজ পেয়ে যায়। সামনেই এক নেপালি ভদ্রলোক ছিপ হাতে মাছ ধরার পুরো পরিকল্পনা করছিলেন। এই দৃশ্যটা দেখেই আদির মাথায় যেন সুইচ অন হয়ে গেল। সকাল সকালই সে তার মাছ ধরার সমুদ্রসম জ্ঞান থেকে 2-4 লাইনের কিছু জ্ঞান ভদ্রলোককে শুনিয়ে ফেলল। उससे मच सकता है, जो कार्प टाइप का है ना, वो बहुत अच्छा लगता है उसको। अगर यहाँ पर आपका मधु होगा, मधु मिलता है ना, हनी 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 वो, और जो है घी, जो घी को क्या बोलते हैं, घी को घी बोलता है, उससे इसको अच्छी तरह से बॉयल करना, जिससे कि मछली ज़्यादा अट्रैक्ट होता है।
না না এটা আগে সরে এই পুরন পুরন সরে যাও মজায় আছি খুব মজায় এই সরে যাও কাল থেকে পরিবার ফোন এই ছবিটা তুলে তুলে মোবাইলে হ্যাপি বার্থডে লিখে হ্যাপি বার্থডে লিখে এই ছবিটা পাঠিয়ে দাও বন্ধুরা, আপনারা যদি কখনো পোখরা আসেন তাহলে সকালের ফেওয়া লেক ভ্রমণটা অবশ্যই নিজেদের শিডিউলে রাখবেন। বিশ্বাস করুন, সকালের এই শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর লেকের নীরব সৌন্দর্য আমরা নিজেরাও দারুণ উপভোগ করেছি। দিন শুরু করার জন্য এর থেকে ভালো অভিজ্ঞতা আর হতে পারে না। পোখরার আসল মায়া লুকিয়ে আছে এই সকালের ফেওয়া লেকেই। ফেওয়া লেকের সকালের ভ্রমণটা শেষ হতেই আমরা ঠিক করলাম লেকের ধারে লেক সাইড মার্কেটে একটু কেনাকাটা করব। সকালের শান্ত পরিবেশের পর বাজারের রঙিন কোলাহল, এই কন্ট্রাস্টটাই ভ্রমণের আলাদা মজা। এটাই নিয়ে নি বল, এটাই নিয়ে হ্যাঁ নিয়ে খুব ভালো, দামটাও কম আছে। কোয়ালিটির দিক দিয়ে দেখলে এখানকার জিনিসপত্রগুলো সত্যি ভালো, দামটাও আমার কাছে বেশ রিজনেবল লেগেছে। যে দামে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেই তুলনায় মান একদমই ঠিকঠাক। হোটেলে ঢোকার মুখেই আমরা একটা মিক্সড ফ্রুট জুস খেয়ে নিলাম। সকালবেলার হাঁটাহাঁটির পর এই ঠান্ডা ফ্রেশ জুসটা একেবারেই পারফেক্ট ছিল। আজ সারাদিন পোখরা ঘোরার প্ল্যান, তাই সময় নষ্ট না করে আমরা হোটেল মালিকের সঙ্গে কথা বলে 3টে স্কুটি সারাদিনের জন্য ভাড়া নিয়ে নিলাম। এই 3টে স্কুটি নেপালি কারেন্সিতে 1000 টাকা করে পড়েছিল। এই স্কুটিগুলি আজকে আমাদের পুষ্পরথ, যেখানে ইচ্ছা থামবো, যেখানে মন চাইবে ঘুরবো। পুরো পোখরা শহরটাই আজ আমাদের রাস্তা। দেখতে দেখতেই আমরা আমাদের প্রথম গন্তব্য পুমদি কোট শিবা স্ট্যাচুর কাছে চলে এলাম। এই বিশাল শিব মূর্তি পোখরার পুমদি ভুমদি নামক হিলে রয়েছে। শহর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার উত্তর দিকে পাহাড়ের উপরে। ভগবান মহাদেবের এক বিশাল মূর্তি ও তার পাদদেশ সহ মোট 108 ফুট উচ্চতা। এখান থেকে চারিদিকে তাকালেই চোখ ছুঁয়ে যায় অসাধারণ দৃশ্য। পাহাড়ে ঘেরা সবুজ উপত্যকা, নীল ফেওয়া লেক আর দূরে হিমালয়ের সাদা চূড়াগুলো। শিব মূর্তিটা সত্যি বিশাল, পাহাড়ের উপর গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। তার চারিপাশে মনোরম বাগান আর প্রার্থনার স্থান, যা স্থাপনটাকে আরো আধ্যাত্মিক করে তোলে। এই শিবমূর্তির গল্প বেশ আকর্ষণীয়। স্থানীয়রা বিশ্বাস করে যে এখানে এসে প্রার্থনা করলে শান্তি এবং আশীর্বাদ মেলে। ছবি তোলার জন্য এই স্থান একদম পারফেক্ট। ফিরে তাকালে পুরো লেক এবং শহরের প্যানোরামিক দৃশ্য চোখে পড়ে। এক কথায় এই অভিজ্ঞতা শুধু চোখে নয়, মনেও চাপ ফেলে যায়। বন্ধুরা, যদি পোখরায় আসেন, পুমদিকোট শিব স্ট্যাচু অবশ্যই দেখবেন। সকালের হালকা রোদে পুরো ভ্যালি আর লেকের দৃশ্য একেবারেই মন মাতানো। এখানে এই শিব ঠাকুরের চারিদিকে পরিক্রমা করছে সিদ্ধিদাতা গণেশ। খুব সুন্দরভাবে আস্তে 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 ঘুরছে। এরকমই একটা ব্যবস্থা করে রাখা হয়েছে। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো।
শিব মূর্তির পাশের আরেকটি পাহাড়ে মা পার্বতী এবং কার্তিক ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে। এখানেই অনুভব করা যায় যে শিব পরিবার পুরোপুরি যেন জীবন্ত হয়ে উঠেছে। আর শুধু তাই নয়, মূর্তিগুলোর পাশেই ড্রিম সিটি তৈরি করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারে, ছবি তুলতে পারে আর ভ্রমণের আনন্দ আরো বাড়িয়ে নিতে পারে। এখানকার চারপাশের প্যানোরামিক ভিউ সত্যি চোখ ছুঁয়ে যায়। দূরে দেখা যাচ্ছিল মৎস্যপুচেন এবং অন্নপূর্ণার রেঞ্জ, যা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। পাহাড়ের উপর দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। প্রকৃতি, হিমালয় এবং লেকের দৃশ্য একসাথে মনে শান্তি ও আনন্দ নিয়ে আসছিল। বন্ধুরা, এমন মুহূর্তগুলোই ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ। ছবি তো নয়, মনে রাখার জন্য এই দৃশ্যটাই যেন যথেষ্ট। বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবারের লক্ষ্য হলো বৌদ্ধ স্তূপ, যা কুম্ভিকোটের কাছাকাছি অবস্থিত। কুম্ভিকোট শিব মন্দির থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই স্কুটি করে আমরা পৌঁছে গেলাম বৌদ্ধ স্তূপের কাছে। এই স্থানে এসে মনে হয় চারিপাশের সব কোলাহল যেন দূরে হারিয়ে গেছে। শান্ত পরিবেশ, বুদ্ধের মূর্তি এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য একসাথে মনকে অদ্ভুত প্রশান্তি দেয়। এখানে দাঁড়িয়ে শুধু চোখের নয়, মনেরও শান্তি পাওয়া যায়। যে কেউ এই স্তূপের পাশে এসে কিছুক্ষণ যদি সময় কাটায়, সে অনুভব করবে ধ্যান, মনোবিকাশ এবং অন্তরের শান্তির। শান্ত পরিবেশ, ধীর শ্বাস প্রশ্বাস আর চারপাশের হালকা শব্দ, সব মিলিয়ে এই স্থান ভ্রমণকে আরো অর্থপূর্ণ করে তোলে। বন্ধুরা, বুদ্ধস্তূপ ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, ডেভিস ফল। এই ডেভিস ফল আসতে আমরা স্কুটি নিয়ে পাহাড় থেকে নিচে নামতে শুরু করলাম। রাস্তা সত্যি খুব সুন্দর, দুপাশে সবুজ বন, ছোট ছোট ঝর্ণা এবং পাহাড়ের নরম বাঁক। ধীরে ধীরে নিচের দিকে নামতে নামতে মনে হচ্ছিল যেন আমরা প্রকৃতির মধ্যে এক রোমাঞ্চকর যাত্রায় ঢুকে পড়েছি। পাহাড়ি রাস্তা এতই সুন্দর যে প্রতিটা মোড় চোখে ভরে যায়। পাহাড় থেকে নামতে নামতে আমরা মাঝে মধ্যেই স্কুটি থামিয়ে ছবি তুলতে বাধ্য হচ্ছিলাম। আমরা এখন ডেভিস ফলসে চলে এসেছি। পিস বগদা থেকে এখন সবেমাত্র বেরিয়ে এলাম। এখান থেকে বেশিক্ষণের সময় নয়, মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে তার রোড। আমরা ডেভিস ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে তো অনেকেই আসছে। নেপালের এই ডেভিস ফলস খুব নাম করা, তো সেখান দিয়ে যাচ্ছি।
এই ঝর্ণা সম্বন্ধে যেটুকু জানা যায়, এই ঝর্ণা কোনো সাধারণ ঝর্ণা নয়। ফেওয়া লেকের অতিরিক্ত জল একটি গভীর গর্তে পড়ে যায় এবং পৃথিবীর নিচে লুকিয়ে থাকা একটি ট্যানেলের ভেতরে প্রবেশ করে। এই ট্যানেলটি প্রায় 150 মিটার লম্বা এবং জল নিচে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তাই এই লেককে অনেকেই আন্ডারওয়ার্ল্ড ওয়াটারফল নামে ডেকে থাকে। পোখরা শহরের চোরেপাটান এলাকায় লেক সাইড থেকে মাত্র কয়েক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ঝর্ণাটি। ডেভিস ফলস উপভোগ করার পর ঠিক পাশের রাস্তা ধরে আরও এক অসাধারণ দর্শনীয় স্থানের দিকে এগালাম। জায়গাটির নাম হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব গুহা। ডেভিস ফলস থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা দূরেই এই গুহা অবস্থিত। এই গুহার প্রবেশদ্বারের দুই পাশে প্রচুর ছোট ছোট দোকান। এখান থেকে দর্শনার্থীরা স্মৃতিচিহ্ন, ছোটোখাটো সোভিনিয়ার, নেপালি হ্যান্ডিক্রাফট এবং স্থানীয় খাবার কিনতে পারে। রাস্তার এই দোকানগুলো পুরো পথটাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। গুপ্তেশ্বর মহাদেব কেবে প্রবেশ করতে আমাদের নিতে হলো নেপালি কারেন্সির 100 টাকার টিকিট। এই জায়গাটি বেশ জনপ্রিয়। এটি পোখরার অন্যতম প্রাচীন ও বিখ্যাত গুহা। এই গুহার ভেতরে রয়েছেন শিবলিঙ্গ, যা ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র। গুহার নাম গুপ্তেশ্বর এসেছে দুটি শব্দ থেকে। গুপ্ত মানে গোপন বা লুকানো, আর ঈশ্বর মানে ঈশ্বর, অর্থাৎ এখানে লুকানো ঈশ্বর শিবের মূর্তি রয়েছে। এই গুহার ভেতরে প্রবাহিত জল ডেভিস ফলস থেকে আসে এবং গুহার মধ্য দিয়ে নিচে চলে যায়। এই কারণেই গুহার ভেতরে জলের প্রবাহ। স্ট্যালাসাইটস এবং স্ট্যালাক্সমাইটস এবং আড়ম্বরপূর্ণ চূনা পাথরের গঠন সত্যি চোখ ধাঁধানো। প্রাকৃতিক আলো, ছায়া এবং জলের শব্দ একসাথে শান্তি ও আধ্যাত্মিক অনুভূতি দেয়। স্থানীয়রা বিশ্বাস করে এই গুহায় প্রার্থনা করলে মন শান্ত হয় এবং অভয়তা পাওয়া যায়। ভ্রমণকারীরা শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে ধ্যান ও প্রার্থনা করেন, যা এই জায়গার আধ্যাত্মিক গুরুত্বকে আরও বৃদ্ধি করে দেয়। এখানকার গুহার রহস্যময়তা, জলের শব্দ এবং আধ্যাত্মিকতা একসাথে মনকে পূর্ণ করে। হর হর মহাদেব। সারাদিনের পোখরা ভ্রমণ শেষ করে আমরা অবশেষে হোটেলে ফিরে এলাম। আমরা পুরো শহর ঘুরতে পেরেছি, কিন্তু কিছু অ্যাক্টিভিটি করার সুযোগ পাইনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।